আলাইকুম। তো আমি আজকে আলোচনা করব যে আমাদের সার্কিট, ডিসি সার্কিটের বেসিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই ডিসি সার্কিট আমি বোঝাবো শুরুতে আমাদের সৌরজগৎ থেকে আমি কিভাবে এটাতে আমি আসবো সেটা আমি বোঝাই। সেটা প্রথমত যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে এই পৃথিবী বা এই পুরো ব্রহ্মাণ্ড যেটাকে আমরা বলি সৌরজগৎ, এই সৌরজগৎটাকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করি তাহলে আমি দুইটা উপাংশ পাবো, মানে দুইটা অংশ পাবো। ঠিক আছে, একটি অংশ আমরা পদার্থ, আর একটা অংশ আমাদের কি শক্তি। ঠিক আছে, তো প্রথমত যে আমি যদি সৌরজগৎ নিয়ে চিন্তা করি তাহলে আমি এই দুইটা জিনিস ছাড়া আমি আর অন্য কিছু চোখে দেখব না। যেমন পদার্থ, এই যে আমি যে যাই দেখি না কেন সবই পদার্থ। এই যে লাইট, এই যে বাল্ব, এটা কি শক্তি, যে কোনো কিছু হোক না কেন। তাহলে এই যে আমাদের পদার্থ, তো আমার যেহেতু আমি আলোচনা করব সার্কিট নিয়ে, তাহলে তো আমাদের সার্কিট আলোচনা করতে হলে আমাদের তো এইটা দরকার নাই, শক্তি দরকার নাই, ওটা ফিজিক্সের বিষয়। তো আমি আলোচনা করবো এখন পদার্থ থেকে আমি আসবো। তো পদার্থ কি? পদার্থ আমরা জানি যে যেটা দেখা যায়, যার ওজন আছে এবং জায়গা দখল করে, সেটা আমাদের পদার্থ। তো এখন এই যে পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী পদার্থ আবার দুই রকম হয়। কয় রকম হয়? দুই রকম। তো দুই রকম পদার্থের মধ্যে আমি বলে থাকি যে বৈশিষ্ট্য অনুযায়ী একটা মৌল বা মৌলিক, আর একটা আমাদের যৌগিক। তো মৌলিক যেটা, তো মৌলিক কথাটা কই থেকে আসছে লিখতে হবে না। মৌলিক কথাটা এসেছে মূল থেকে। মূল, মূল মানে আসল, মানে মূল থেকে মৌলিক কথাটা আসছে। আর যৌগিক কথাটা কই থেকে আসছে? যৌগিক কথাটা এসেছে যুক্ত থেকে। তাহলে মৌলিক পদার্থ কোনগুলা? যেগুলোর মধ্যে আসল জিনিস থাকবে, কোনো ভেজাল থাকবে না। সাপোজ এখানে আমাদের কি থাকবে, যেমন অক্সিজেন O2, H2। ঠিক আছে, এখানে কি আছে দেখি। এখানে শুধুমাত্র আমি যদি এটাকে ভাঙি, আমি যদি এখানে অক্সিজেনকে যদি আমি ভাঙি, তাহলে শুধুমাত্র আমি এখানে কি পাবো? দুইটা অক্সিজেন পাবো আমি এখানে। আর যৌগিক মানে যুক্ত, যুক্ত মানে এখানে যুক্ত আছে। যেমন আমাদের H2O, H2O কি আমাদের পানি। ঠিক আছে, এখন H2O কে যদি আমরা ভাঙি তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? আমরা আমরা এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা এখান থেকে পাচ্ছি। তার মানে এটাকে, তার মানে এর মধ্যে যুক্ত আছে। যেমন স্বাভাবিক আমাদের HCl, এইখান থেকে আমরা কি পাবো? সোডিয়াম এবং ক্লোরিন পাবো। ঠিক আছে, তার মানে এইগুলোকে বলা আমাদের কি যৌগিক বা যুক্ত আছে। আর মৌলিক থেকে আমরা স্বাভাবিক ওয়েতে এটা পাবো। এখন আমি যদি এই মৌলিকটাকে ক্ষুদ্র করি, মৌলিকটাকে ক্ষুদ্র করলে আমি কি পাবো? আমি পাবো কিন্তু এখানে অক্সিজেন আছে। তো এটাকে যদি আমি ভাঙি, তার মানে দুইটা অক্সিজেন আছে। কি আছে? দুইটা অক্সিজেন। তার মানে ও, এই যে ও, দুইটা অক্সিজেন। তার মানে এখানে আমি এই যে মৌলিকটাকে ভাঙলাম, ভেঙে এর ক্ষুদ্রতর একটা কণা আমি নিলাম। কি নিলাম? ক্ষুদ্রতর কণা। তাহলে মৌলিকটাকে ভাঙলাম, মানে আমাদের প্রকৃতিতে অক্সিজেন O2, অক্সিজেন মানে 2 মানে গ্যাস। অক্সিজেন গ্যাসের কিন্তু আমাদের অস্তিত্ব আছে। কিন্তু আমি যখন এটাকে ভেঙে যখন ও যখন করলাম, তখন এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এইটার কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নাই। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতর কণা, যার প্রকৃতিতে কোনো স্বাধীন অস্তিত্ব নাই, তাকে বলা হয় কি? পরমাণু। এটা কি? পরমাণু, যার কোনো স্বাধীন অস্তিত্বই নাই। পরম, ভালো করে বুঝি, এই পরমাণুর কথার মধ্যেই অ্যান্সার আছে। আমি যেরকম বোঝাচ্ছি মৌলিক থেকে কথা বের করলাম, যৌগিক থেকে বের করলাম, একই রকম পরমাণু থেকেও কথা আছে। তো পরমাণুকে ভাঙলে আসে পরমাণু। পরম বলতে বোঝায় সবসময় ক্ষুদ্র বা ছোট। তাহলে সেটা অণুর ছোট। খেয়াল করি যে এখানে আমাদের এইটা, তার মানে কি? এই অক্সিজেন, অক্সিজেন তার মানে অবশ্যই অণু হবে। অণুকে ভেঙে আমরা কি পেয়েছি? পরমাণু পেয়েছি, মানে পরম অণু। ঠিক আছে, মানে আমাদের অণুকে একেবারে ক্ষুদ্র ভাগে ভাঙলে যেটার কোনো স্বাধীন অস্তিত্ব পাওয়া যাবে না, সেটাই কিন্তু আমাদের পরমাণু, মানে পরম অণু। পরম মানে খুবই ক্ষুদ্র। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি বুঝলাম যে আমাদের এখানে যে O2 যেটা আছে, এই O2টা কি? এটা তো আমাদের মৌলিকও হতে পারে, আবার এইটাও আমাদের অণু হতে পারে। তার মানে অণু কিন্তু আমাদের মৌল থেকেও আসতে পারে, আবার যৌগ থেকেও আসতে পারে। কিন্তু পরমাণু সবসময় কই থেকে আসতে হবে? মৌলিক থেকে আসতে হবে। মৌলিক থেকে সেটা ক্ষুদ্রতর কণা হিসেবে আসতে হবে। তো এতটুকু আমরা বুঝলাম। এখন আমাদের আরেকটা বিষয় আমাদের এখানে কথা বলবো। তো এইখানে যে আমাদের অক্সিজেন, একই রকম আমি যখন বলতেছি যে শুধুমাত্র একটি মাত্র যখন আমরা পরমাণু বলি, তখন সেটা কিন্তু তার প্রকৃতিতে কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তাকে ওইভাবে দেখা যায় না, অস্তিত্বটাই পাওয়া মুশকিল হয়ে যায়। তো যেমন আমাদের এখানে যখন বলতেছি যে কপার, আমরা এই সেম ভাবে যদি বলি কপার, তো কপার আমাদের কি জানি Cu। ঠিক আছে,
যেটা আমি কথা বলতেছিলাম সেটা হচ্ছে পরমাণু, তাই না? তো পরমাণুর বিষয়টা কি, যে এখানে আমি তো অক্সিজেনের ক্ষেত্রে বললাম যে এইটার আমি ক্ষুদ্র অংশটা আমি বললাম, এইটা অংশটা বলতেছি আমি পরমাণু, তাই না? একই রকমভাবে আমি খেয়াল করি যে আমার এখানে যে কপার আছে, কপার শুধুমাত্র একটি অংশ, তার মানে এইটা কি একটা পরমাণু? কি এটা? পরমাণু, যার কোনো স্বাধীন কোনো অস্তিত্ব নাই। তো এখন আমি যেহেতু আমি ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলবো, ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কপারের অ্যানালাইসিস আমাকে করতে হবে, ঠিক আছে? তো এখন খেয়াল করি যে এটা পদার্থ না? পদার্থ। এই কপার তো আমাদের পরমাণু, তাই না? তো আমি একটু পরমাণুর একটা অ্যানালাইসিস করি। তো এই যে পরমাণু যেটা বললাম, যে আমাদের যে মানুষের শরীর, মানুষের শরীরের কয়টা অংশ আছে? দুইটা অংশ, একটা ভেতরের অংশ, একটা বাইরের অংশ, তাই না? তাহলে আমি বলতে পারবো না যে পরমাণুর অংশ সেম কয়টা? দুইটা অংশ আছে, একটা হচ্ছে ভেতরে, একটা আছে হচ্ছে বাহিরে, ঠিক আছে? তাহলে আমরা যে বিশেষ করে যারা হচ্ছে যে হিন্দু, যারা পাঠা যারা বলি দেয়, বা মুসলমান যারা গরু কুরবানি দেয়, তারা আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি চামড়ার ওজন কি হয় সব সময়? মাংসের চেয়ে কি হয়? কি হয়? কম হয়, স্বাভাবিক। মাংস সবসময় কি? মাংসের ওজন সবসময় কি হবে? বেশি হবে, এটা স্বাভাবিক, তাই না? তার মানে এই জন্য আমি বলতে পারি সবসময় আমার শরীরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ভেতরের পার্টস, একটা আছে বাইরের পার্টস। বাইরের পার্টস মানে আমার ত্বক, ঠিক আছে? এখন এই ত্বকটা কিন্তু আমাদের কি, এই যে ত্বক আছে, এই ত্বকটা হচ্ছে এর যদি ওজন কি হবে? কম, আর ভেতরের ওজনটা কি হবে? বেশি। তাহলে একই রকমভাবে পরমাণুর ক্ষেত্রে কি থাকবে? এর ভেতরে সমস্ত ভর থাকবে। তার মানে এর ভেতরে একটা জিনিস থাকবে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ওইটার মধ্যে সমস্ত কি থাকবে? টোটাল অ্যামাউন্ট অফ মাস, টোটাল অ্যামাউন্ট অফ মাস বা টোটাল ভর বিদ্যমান থাকবে। আর বাইরে কি থাকবে? বাইরে সবচেয়ে পাতলা জিনিস থাকবে। এখন পাতলা কি থাকবে সেটা আমি বলি। সেটা হচ্ছে আমরা যে মানুষ, মানুষ কয় ধরনের? লিঙ্গ লিখি কয় ধরনের? 3 ধরনের। একটা লিখি ছেলে, আরেকটা মেয়ে, আরেকটা লিখি হিজড়া বা অন্যান্য যেটা লিখি। একই রকম এই যে পরমাণু, এই যে আমি যেটা নাম দিয়েছি পরমাণুর ক্ষেত্রে, যে ছেলে, ছেলে হচ্ছে যেমন মেয়ে, তাই না? ইলেকট্রন নেগেটিভ, এটা মেয়ে, ঠিক আছে? আর প্রোটন পজিটিভ, এটা হচ্ছে কি? পুরুষ বা ছেলে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের নিউট্রাল, নিউট্রাল মানে হিজড়া, ঠিক আছে? এখন আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে এটা প্রোটন মানে পদে পুরুষ বোঝাচ্ছে, ঠিক আছে? পুরুষ বা ছেলে। আর ইতে বোঝাচ্ছি হচ্ছে নারী, ঠিক আছে? বা নেগেটিভ। তো এখন একটা বিষয় খেয়াল করি, যে আমি বলতেছি যে এখানে সমস্ত ভর বিদ্যমান, আর এইটার ক্ষেত্রে বলতেছি যে এটা সমস্ত কি থাকবে? বাইরে থাকবে। বাইরে থাকবে কি? পাতলা। বাইরে থাকবে কি? পাতলা, ঠিক আছে? এখন আমরা জানি যে যত বেশি পাতলা সে তত বেশি লাফায়, তাই না? যে পাতলা সে তত বেশি লাফায়। তো আমরা জানি এই পরমাণুকে ভেঙে যে 3টে উপাদান পাই, এলিমেন্ট পাই, এর মধ্যে সবচেয়ে পাতলা হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রনের জন্য লাফায় ভালো, এই জন্য সে থাকে কোথায়? বাইরে থাকে, ঠিক আছে? আর আমাদের বাকি দুইটা কি কি আছে? এই যে প্রোটন আর নিউট্রন। তাহলে এই দুইটার যোগফলই হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট। এই দুটো যোগফল কি? আমাদের টোটাল অ্যামাউন্ট। তার মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট হিসাবে এখানে আমরা বলে থাকতেছি। তো এখন খেয়াল করি যে আমাদের এই ইলেকট্রন সবসময় কি করবে? আমাদের এই যেই পরমাণুর কোনো অস্তিত্ব নাই, যেই পরমাণুর কোনো অস্তিত্ব নাই, তাকে আমি 3টা ভাগে বিভক্ত করলাম। বিভক্ত করে সেই ইলেকট্রন নিয়ে আমি এখন কথা বলবো। তার মানে বিষয়টা কতটা গভীর। তাহলে এখন আমি চিন্তা করি এইভাবে, যে আমাদের যে এই যে কপার আছে, এখানে যে আমাদের কপার, কপার এখানে আমি যখন বলতেছি কপার, কপারের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এখন এটাকে আমি কিভাবে বিন্যাস করব? আমরা জানি হচ্ছে 2n² নিয়ম অনুযায়ী আমরা এটাকে বিন্যাস করব। তো তাহলে এই এনতে বোঝায় হচ্ছে কক্ষপথ। এনতে কি বোঝায়? কক্ষপথ। তাহলে কক্ষপথ যদি হয়ে থাকে, তাহলে আমি যদি শুরুতে যদি এই প্রথম কক্ষপথ মানে এন এর মান যদি 1 দেই, তাহলে সেটা হবে 2। আমি যদি এন এর মান যদি এখানে 2 দেই, তাহলে এটার মান হবে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমি যদি এটাকে 3 দেই, তাহলে কত হবে? 3 তিরিকে 9, 9 দুগুণে 18। আমি যদি এখন দেখি, খেয়াল করি, এখানে 10 আর এখানে কত? 18, মিলে কত হয়েছে? 28। আর কয়টি লাগবে? একটি লাগবে। তার মানে এর সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকবে। তার মানে এখন আমাকে বুঝতে হবে যে এই যে আমাদের কপার যেটা আছে, এখানে যে কপার, এখানে তার মানে প্রথমে 2টা, তারপর এখানে 8টা, তারপরে 18টা, এখানে 18টা ধরলাম, ঠিক আছে? আর তারপরে সবার লাস্টে কয়টা আছে? একটি। এখন কথা হচ্ছে যে এর মধ্যে যেহেতু ভেতরে সমস্ত কি থাকে? ভর থাকে।
যার কারণে এখানে একটা আকর্ষণ কাজ করে, ভিতরে থাকে পুরুষ, বাইরে থাকে নারী, এদের মধ্যে আকর্ষণ কাজ করে, যার কারণে এই আকর্ষণের কারণে আমাদের শুধুমাত্র যে সর্বশেষ কক্ষপথে যে থাকে সেই কি হতে পারে, সেই একমাত্র এখান থেকে বিচ্যুতি হতে পারে। এর ভিতরেগুলো একটা আকর্ষণ কাজ করে, এখানে যেহেতু পজিটিভ ওই পরিমাণ কি থাকে, নেগেটিভ থাকে, এই জন্য আকর্ষণ করে ওরা কি থাকতে চায়, স্টেবল থাকতে চায় বা সেখানে স্থির থাকতে চায়। কিন্তু সর্বশেষ কক্ষপথে ওইটা তত বেশি আকর্ষণ থাকে না। মানে একজন ছেলে আর একজন মেয়ে যদি কাছাকাছি থাকে তাহলে আকর্ষণ বেশি থাকে, যখনই সে দূরে থাকে তখন সেটা আকর্ষণ কম থাকে, যার কারণে তাকে ওইখান থেকে সরানোটা সহজ হয়। তো এই হচ্ছে বিষয়। তার মানে আমরা এখান থেকে বুঝলাম এই যে কপার যেটা আছে, এই কপারের সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনকে মুভ করানো তুলনামূলক ইজি, ঠিক আছে। তো যার কারণে আমরা এখান থেকে বলতে পারি যে কপারের থেকে একটি ইলেকট্রন ত্যাগ করা যায়। এই জন্য এখন একটা খেয়াল করি যে আমার শুধুমাত্র একটা কপার, আমি আবার কথা বলতেছি, কপার একটা পরমাণু, এই পরমাণুর একটা পরমাণু যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই। এখন তার ভিতরে কি থাকে, একটা ইলেকট্রন থাকে যে ফ্রিলি মুভ করতে পারে। এখন আমি যখন একটা ওয়্যার দেখি, আমি যখন একটা তার দেখি যে এই তার হয়তো যদিও বা চিকন, এই চিকন তারে আমি যদি এই কেবলটা আমি সরাই ফেলি, মানে এখানে ইনসুলেশন যে আসলে সরাই ফেলি, একটা তার থাকবে, এই সামান্য তারের মধ্যে কয়েক লাখ বা কয়েক কোটি পরমাণু আছে। তাহলে এখন চিন্তা করি, কয়েক লাখ বা কয়েক কোটি পরমাণুর মধ্যে কয়েক কোটি ইলেকট্রন আছে, তাহলে কয়েক কোটি ইলেকট্রন আছে। বিষয়গুলো ফিল করতে হবে, ফিল না করলে এই জিনিসগুলো অত ভালো লাগবে না। তাহলে এখানে কয়েক কোটি বা কয়েক লাখ ইলেকট্রন আছে। তাহলে এখন কয়েক লাখ বা কয়েক কোটি ইলেকট্রনের জন্য তাহলে এখন আমাদের কি করা লাগবে, খেয়াল করে, মানে এই পাশে ধরো নিয়ে আসলাম, তাই না? ওইখানে বসেছিল কিন্তু, তাই না? বসেছিল না? তাহলে আমি এখান দিয়ে যে ওইখান থেকে তাকে এখানে নিয়ে আসলাম, তাই না? একটা কি অ্যাপ্লাই করছে এখানে, একটা ফোর্স ক্রিয়েট করছে এখানে। আমি যদি ফোর্স ক্রিয়েট না করতাম ওকে এখানে আসতে পারতো? তার মানে ওইখান থেকে আনার জন্য কি করা লাগছে, একটা ফোর্স ক্রিয়েট করা লাগছে, তাই না? তাহলে আমার যে এই যে এখানে কি আছে, এখানে ইলেকট্রনগুলো তো আছে, বা যে কোনো তারে এইরকম ইলেকট্রন লাখ লাখ কোটি কোটি ইলেকট্রন থাকে। কিন্তু এই ইলেকট্রনগুলো মুভ করাতে হলে আমাদের কি লাগবে, একটা ধাক্কা দিতে হবে, একটা চাপ দিতে হবে। এই যে ধাক্কা বা একটা চাপ দেওয়া হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ভোল্টেজ। তার মানে এই জন্য বলতেছি যে আমি যে এই ইলেকট্রনগুলো যে আমি এক স্থান থেকে অন্য স্থানে যে মুভ করাবো, যে আমি যে সরাবো, এরকম লাখ লাখ ইলেকট্রন আছে। কিন্তু আমরা দেখাই, যেহেতু এত দেখানো সম্ভব না, এই সামান্য যে আমি এখানে দাগ দিলাম, এখানে হচ্ছে কয়েক লাখ পরমাণু আছে। বোঝা গেল? তাহলে যেহেতু এটা দেখানো সম্ভব না, এই জন্য আমি এই একটা দুটা দিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে আমি যে এই ইলেকট্রনকে আমি যে কি করতেছি, যে এক স্থান থেকে অন্য স্থানে যে আমি মুভ করাবো, ইলেকট্রনকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করাতে যে চাপ বা যে ধাক্কা দিতে হয়, সেটাকে কি বলা হয়, সেটাকেই ভোল্টেজ বলা হয়। তাহলে আশা করি আজকের পর থেকে এই যে ঘটনা দিয়ে মনে থাকবে ভালো, যে ওকে যে আমি ধরে যে এখানে নিয়ে আসলাম, ওকে ধরে নিয়ে আসতে এখন ঠিক ওই জায়গায় আমি ধরলাম যেটা ও একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনকে এখান থেকে ধরে এখানে আনতে যে পরিমাণ চাপ লাগে ওইটাকে কি বলা হয়, ভোল্টেজ বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের ভোল্টেজের সংজ্ঞা বা ভোল্টেজের বিষয়। তো এখন একটা কথা হচ্ছে যে আমি যখন ধাক্কা দিলাম তখন এই ইলেকট্রনগুলো কি হবে, লাখ লাখ ইলেকট্রনগুলো সামনের দিকে ফ্লো করবে। তাহলে এই যে ফ্লো করতেছে, তার মানে আমি বুঝলাম যে এটা ওয়ান কাইন্ড অফ ধাক্কা বা ফোর্স, ঠিক আছে? আর আমি যে এই যে এখান থেকে কি হবে, আস্তে আস্তে কি হবে, ইলেকট্রনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যে ফ্লো করতেছে, এই যে ফ্লো করা, এই ফ্লোটা যদি প্রত্যেক সেকেন্ডে যদি হয়, প্রতি সেকেন্ডে যে আমাদের ফ্লো করতেছে ইলেকট্রনগুলো, এই জিনিসটার নামই হচ্ছে কারেন্ট। তার মানে এখান থেকে আমি জানলাম আগে কারেন্ট হয় না আগে ভোল্টেজ হয়? বোকা, আগে ভোল্টেজ হয়। ধাক্কা না দিলে কেউ আসতে পারতো? আমি যদি এখানে তো এটা আছে, যেমন এইটা, এই যে মাইক্রোফোন, আমি শেষ করি, এই যে মাইক্রোফোন যেটা আছে, এই মাইক্রোফোন তো শুধু শুধু কাজ করতেছে না, যখনই আমি মোবাইলে ঢুকিয়েছি ওইখান থেকে একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, তখন সে আসতেছে। তার মানে এখানে বুঝতে হবে যে কোনো ওয়্যার, এই সামান্য একটা যদি ওয়্যার থাকে, ওয়্যারে যদি আমি ভোল্টেজ প্রয়োগ না করি তাহলে সেখানে কখন ইলেকট্রন ফ্লো হবে না। ইলেকট্রন ফ্লো না হলে সেখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে আগে কারেন্ট না আগে ভোল্টেজ? আগে ভোল্টেজ। তার মানে এখান থেকে বলতে পারি যে আমাদের এখানে মূলত কি হচ্ছে, এখানে আমাদের মূলত আমি যখন ভোল্টেজ ক্রিয়েট করতেছি তখন সেখানে এক ধরনের কি উৎপন্ন হচ্ছে, কারেন্ট প্রডিউস হচ্ছে। কারেন্ট জিনিসটা কি বলবো, তখন বলবো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাকেই কি বলা হয়, কারেন্ট বলা হয়। কারেন্ট জিনিসটা কি, কারেন্ট ইজ এ ওয়ান কাইন্ড অফ ফ্লো অফ ইলেকট্রন। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমার যে এই যে কারেন্ট সমান সমান কি বলা যাবে, কারেন্ট সমান সমান বলা যাবে যে
একক সময়ের মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হবে ইলেকট্রন, এই যে এখানে কি বলা হয় এই কিউতে বোঝায় হচ্ছে চার্জ। চার্জ মানে কি ইলেকট্রন, যেহেতু ফ্লো এখানে একটাই হয় ইলেকট্রন, তাহলে এই চার্জটাকে আমি ইলেকট্রনও বলতে পারি। তার মানে একক সময়ে যে ইলেকট্রনগুলো যে প্রবাহিত হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞা কিন্তু সবসময় মনে রাখতে হবে এইভাবে, ঠিক আছে। তো এই যে বিষয় আমি যেটা বললাম, ঠিক আছে, এখন একটা কথা বলবো, যেহেতু তোমরা যেহেতু এখানে 5th সেমিস্টার 6th সেমিস্টার, তো সেটা হচ্ছে আমরা যে পাওয়ার প্ল্যান্ট যেটা ইউজ করি সেখানে কিন্তু আমরা এখানে পাওয়ারটাকে প্রডিউস করি না, আমরা এখানে ফার্স্টে কি করি, আমরা 11 কেভি ভোল্টেজ প্রডিউস করি, জেনারেটর ইউজ করি, তাই না। জেনারেটর ইউজ করে মূলত কি করি আমরা ভোল্টেজ দিয়ে করি। তাহলে ওইটার নাম হওয়া উচিত ছিল ভোল্টেজ প্ল্যান্ট, কিন্তু নাম কেন পাওয়ার প্ল্যান্ট হলো, এখানে আসল রহস্য। কারণ আমি যখন কি করি ভোল্টেজ যখন প্রডিউস করি তখন অটোমেটিক্যালি কি প্রডিউস হয়ে যায়, কারেন্ট প্রডিউস হয়ে যায়, মানে তখন অটোমেটিক্যালি আমাদের ফ্লো অফ ইলেকট্রন হওয়া শুরু হয়ে যায়, যার কারণে আমাদের ওইখানে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলটা পাওয়ার কথা বোঝা গেল। তাহলে মূলত আমরা কি করি পাওয়ার প্ল্যান্টে মূলত আমরা এখানে ভোল্টেজ প্রডিউস করি, ভোল্টেজ প্রডিউস করার সাথে সাথে কি হয়ে যায় সেখানে কারেন্ট হয়ে যায়, ঠিক আছে, উৎপন্ন হয়ে যায়। বিষয়টা বোঝা গেল। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে এই ইলেকট্রনের যে ফ্লো সেটাকে কারেন্ট। এখন একটা কথা হচ্ছে যে আমার এই যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট, এই যে এই কারেন্টটা কি হবে আমরা জানি ভোল্টেজের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? ভোল্টেজের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক, তাই না। এইটাকে বলা হয় হচ্ছে ওহমের সূত্র, ঠিক আছে। মানে মূলত এটাকে বলা হয় হচ্ছে এইভাবে, এই যে দুইটা পরিবাহী, এখানে একটা পরিবাহী এখানে একটা পরিবাহী, তাহলে দুইটা মানে একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এই যে বিভব পার্থক্য লিখলাম, ঠিক আছে। এই বিভব পার্থক্যটা কি হচ্ছে, এই যে বিভব পার্থক্য এইটা হচ্ছে সরাসরি কারেন্টের সমানুপাতিক। হ্যাঁ, না কথা হয়নি, তোমারটা হয় নাই, কেন হয়নি বলতেছি। তাহলে এটা কি বলছি, ভোল্টেজটা কারেন্টের সমানুপাতিক, এইভাবে বলতে হবে। দুই প্রান্তের বিভব পার্থক্য কি কারেন্টের সমানুপাতিক বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা হচ্ছে যে আমার এই দুইটা পার্থক্য, ধরলাম যে আমি এখানে ধাক্কা দিছি কত 20 ভোল্ট, আর সবসময় কি থাকে ব্যাটারি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে 8টা প্রান্ত কি থাকে 0, 8টা প্রান্ত কি থাকে নেগেটিভ, শেষ প্রান্ত 0, দুইটার পার্থক্য কত হচ্ছে তাহলে 20 ভোল্ট। তার মানে দুইটা পার্থক্য থেকে আমরা আলটিমেটলি কয়টা ভোল্টেজ পাই, একটি ভোল্টেজ পাই। এই জন্য সেটাকে আমি বলি হচ্ছে ভি, এই জন্য ভি সমানুপাতিক আই, ঠিক আছে। এখন আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটি ধ্রুবক বসে, এই ধ্রুবকটা এখানে যেটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স, কি বলা হয় রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই জন্য আমরা রেজিস্ট্যান্স এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি কি করতে পারি, এখানে যদি আমি 8টা আমি এদিকে ট্রান্সফার করি, তার মানে কি আই ইকুয়াল টু কি হচ্ছে V/R। এইবার আমি বলতে পারি এটা দেখে সাজায় বলবো, এটা দেখে সাজিয়ে বলবো। তখন যেমন ও বলেছে, কি ভুল বলেছে, ও বলেছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কারেন্টের সমানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক। তার মানে অটোমেটিক্যালি এখানেও ভুল বলেছে। কেন ভুল বলছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, আমি এটা দেখে বলবো, দেখে সাজিয়ে বলবো। কিভাবে বলবো তাহলে, তখন আমি উত্তরটা হবে এভাবে, আই ইকুয়াল টু যেহেতু V/R, তখন আমি বলবো যে কারেন্ট, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। মানে জিনিসগুলো বললেও জিনিসটা বুঝে বলতে হবে, তাহলে তার মুখস্থ করলেও সে মুখস্থ না ছাড়াই সে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে কনসেপ্ট।